আজকের গল্পটি সত্য ঘটনা অবলম্বনে। 9 বছর পর যখন বিদেশ থেকে কাউকে না জানিয়ে বাড়িতে আসলাম, এসে দেখি আমার বউ অন্য পুরুষের সাথে এক বিছানাতে শুয়ে আছে। তখন বাড়িটা দেখে বেশি ফাঁকা। অবশ্য ফাঁকা থাকারই তো কথা। আমি আর আমার ওয়াইফ ও ছোট্ট ছেলে ছাড়া আর কেউ থাকে না। কাউকে কিছুই না জানিয়ে সারপ্রাইজ দেব বলে যখন বাড়িতে প্রবেশ করলাম, তখন একটা রুমের দরজা আধ খোলা অবস্থায় রয়েছে। দরজাটা ঠেলে ভেতরে ঢুকতেই দেখি আমার বউ পাশের 3 বাড়ি পরে আতিক ভাইয়ের সাথে একই বিছানাতে শুয়ে আছে। আমি এমনটা দেখব কখনোই ভাবতে পারিনি। চোখ দুটো যেন অপলক ওদের দিকে তাকিয়ে আছে। কোনো শব্দ ছাড়াই আমি বাইরে বের হলাম। দরজাটা আস্তে করে বাইরে থেকে লাগিয়ে দরজার কাছেই ধপ করে বসে পড়লাম। আমি ভাবতেই পারছি না আমার বউ এমন করতে পারে। আমি চিন্তাই করতে পারছি না আমার বউ আমাকে ধোঁকা দেবে। সারা শরীরের লোভ আমার তখন দাঁড়িয়ে গেছে। ডান হাত আর ডান পা আমার নিজের থেকেই কাঁপতে শুরু করে দিয়েছে। আমি ঠিক কী করব বুঝতে পারছি না। চারিদিকে একবার তাকালাম। বাড়িটা বেশ উন্নত হয়েছে। হাত ঘড়িটার দিকে তাকিয়ে দেখি বেলা 11টা। তার মানে আমার ছেলে এখন স্কুলে। আর আমার বউ এই সুযোগটা নিয়ে যা ইচ্ছে তাই করছে। কিন্তু কেন? আমার কি দোষ? ভেতর থেকে তাদের কথা শুনতে পেলাম। ভাবি, তুমি এত হট কেন? তোমাকে দেখে ভাই যে কীভাবে বিদেশে থাকে বুঝতে পারি না। সাথে সাথে আমার বউ অহনা উত্তর দিল, আতিক, তোমাকে না বলেছি আমাদের মিলনের সময় শিবাদের আব্বুর কথা বলবে না? শুনতে একদমই বিরক্ত লাগে, আর করতেও কেমন অসহ্য লাগে। আতিক একটু জোরে হেসেই বলল, কি করতে অসহ্য লাগে? হে হে হে। আর কেন ভাবি? ভাই আবার কি করলো? ভাই তো তোমাকে ভালোবাসে। অহনা বলে ওঠে, বাসে, কিন্তু কাছে তো আর থাকে না। আমারও তো শরীরের কিছু চাওয়া পাওয়া থাকতে পারে। আতিক আবারও হাসতে থাকে। তারপর বলে, তাই তো, কাজ ফাঁকি দিয়ে এনে একবার আর রাতের দিকে একবার তোমার কাছে পড়ে থাকি। আমিও তোমাকে ভালোবাসি। অহনা জবাব দেয়, আমিও তোমাকে এখন ভালোবাসি। আমাকে শক্ত করে জড়িয়ে ধরো না প্লিজ। আমি কান খাড়া করে ওদের কথা শুনতে থাকি। কখন যে আমার শরীর ঘামে ভিজে গিয়েছে খেয়াল করিনি। আমার ছেলেটা ক্লাস 3-তে পড়ে। ওর আসতে সেই বিকেল হবে। না জানি আতিক অহনার সাথে কতক্ষণ এভাবে রোজ থাকে। গা থেকে শার্ট খুলে ফেললাম। আমার গায়ের লোভ যেন আরও বেশি করে দাঁড়িয়ে গেল। আমি ভাবতেই পারছি না, এটা আমার সেই আগের অহনা, যাকে আমি কিনা 15 বছর ধরে ভালোবাসি। আর সে, আমাদের বিয়েটা হয়েছিল প্রেম করেই। দুজন দুজনকে অনেক ভালোবাসতাম। অহনা পড়তো আমার থেকে 3 ক্লাস নিচে। মেয়েটা ছিল বেশ গোলগাল চেহারার। রোজ তাকে দেখতাম, কিন্তু কিছুই বলতাম না। প্রায় বছরখানেক ওর পিছনে ঘুরেছিলাম, কিন্তু কোনোদিন কথা বলিনি আমি ওর সাথে। একদিন ওর বান্ধবীকে আমার কাছে পাঠাই। তারপর থেকে আমি ওর সাথে মাঝে মাঝেই কথা বলতাম। এরপর একদিন তাকে প্রপোজ করি। সে রাজি হয়ে যায়। প্রেম শুরু হওয়ার 7-8 মাস পরেই ওর পরিবার ওকে বিয়ে দেওয়ার জন্য চাপ দেয়। তাই বাধ্য হয়ে পড়া শেষ না করেই অহনাকে বিয়ে করতে হয়েছিল। বিয়ের বছর দেড়েক পরেই আমি অহনাকে রেখে বিদেশে চলে যাই সংসারে টানাটানিতে। এর মধ্যে দেশে আর একবারও আসিনি। অনেক দেনা পাওনা মিটিয়ে একবারে দেশে ফেরার ইচ্ছে ছিল বলে আর আসিনি। এর মাঝে শুনি যে আমাদের একটা ছেলে হয়েছে, নাম সিফাত। কিন্তু যখন সবাইকে অবাক করে দিয়ে বাড়িতে আসবো বলে ঠিক করেছি, আর বাড়িতে এসেই দেখি আমার বউ অন্য একজনের সাথে একই বিছানাতে। এটা দেখার পর আমি নিজেই তো আর অবাক হয়ে গিয়েছি। আচ্ছা ভাবি, ভাই যদি জানতে পারে যে আমি তোমার সাথে রাত কাটাই, তাহলে কি হবে? আতিকের বলা কথাতে আমি আবার ওদের কথা শোনার জন্য কান খাড়া করলাম। অহনা বলে, আরে ধুর, ও কিভাবে জানবে? ও তো দেশের বাইরে। ও তো এটাও জানে না যে তোমার সন্তান আমার পেটে এখন। ওকে বলবো যেন খুব তাড়াতাড়ি বাসায় আসে, যাতে সবাই ভাবে এই দ্বিতীয় সন্তানটাও ওর। ও জানবে না। তুমি আরও ভালো করে আমাকে আদর করো তো।
আতিক হেসে দেয়। ওর হাসির শব্দ আমার কানে বাজতে থাকে। বড্ড অসহ্য লাগছে নিজেকে। চোখ দিয়ে পানি পড়া শুরু করে দিয়েছে। নিজেকে আজ বড্ড বেমানান লাগছে। যুদ্ধে বিধ্বস্ত সৈনিকের মতো আস্থা করে আজ পড়ে আছি যেন। তখনই শুনতে পেলাম আতিক বলছে, ভাবি, আজ সন্ধ্যা থেকে তোমার সাথে থাকবো সারা রাত। আমার বউ আজ বাপের বাড়ি যাবে মেয়েকে নিয়ে। তোমার সাথে থাকবো বলে আমি রয়ে গিয়েছি। প্লিজ ব্যবস্থা করো। অহনা হেসে দেয়। ওর হাসি যেন বদ্ধ ঘরটাকে আরও বেশি চকচকে করে তুলল, আর আমার মনটাকে যেন ড্রিল দিয়ে ছিদ্র করে তুলল। অহনা বলে, আচ্ছা ঠিক আছে আমার জান, তোমার জন্য আজকে না হয় সিফাতকে ওর দাদুর বাসায় পাঠিয়ে দেব। শ্বশুরকে বলবো যে আমি বাপের বাড়িতে যাচ্ছি, ওর তো স্কুল রয়েছে, আপনার থেকে স্কুল কাছে, তাই আপনার কাছে রেখে যাচ্ছি। ব্যাস হয়ে গেল। আতিক হয়তো অহনাকে জড়িয়ে ধরেই আদুরি ভাষায় বলল, বলে আমার জানটা রে, কত ভালো গো তুমি। তাহলে আজ সন্ধ্যায় দেখা হচ্ছে। এখন যাই, দোকানে বসতে হবে, বউ আবার ভাত পাঠিয়ে দেবে। আতিক চলে যাওয়ার জন্য প্রস্তুত হতে লাগলো। আমি আস্তে করে দরজাটা খুলে দিয়ে শার্ট নিয়ে দৌড়ে ছাদে চলে যাই। মনে মনে বললাম, দেখতে চাই আজ সন্ধ্যার পরিবেশটা কেমন। একটু পর দেখি আতিকের লুঙ্গি বাঁধতে বাঁধতে চলে যাচ্ছে। অহনা শুয়ে থাকলো। আমি শব্দ না করে নিচে আসলাম। দরজাটা তখনও অল্প খোলা আছে। আমি বাইরে চলে আসি, আতিকের বাড়ির সামনে চলে আসি। সারাটা দুপুর বিকেল ওদের বাড়ির আশেপাশে লুকিয়ে থাকি। যখন ওর বউ বাপের বাড়ি যাবে বলে বের হয়, ওদের বাড়ির থেকে অনেকটা দূরে চলে গেলে আমি তখন ওদের সামনে আসি। আমাকে দেখে আতিকের বউ বলে, আবির ভাইয়া না, আপনি কখন এলেন? আমি তাড়াতাড়ি বলি, আজ আপনার মেয়েকে ওর নানুর বাড়িতে পাঠিয়ে দিন। সে বলে, কেন? আমি সবটা খুলে বলি। সে একাধারে কাঁদতে থাকে। আমি বলি, আজ সন্ধ্যায় ওদেরকে ধরবো, আপনি আমার মেয়েকে পাঠিয়ে দিন আপনার বাপের বাড়ি, আর আপনি আমার সাথেই সন্ধ্যা অবধি থাকুন। সে তাই করল। আমরা বাইরে সন্ধ্যা অবধি থাকলাম। যখন সন্ধ্যা হয়ে গেছে, দুজনে আমার বাড়িতে গেলাম। গিয়ে দেখি ঘরটা আধা খোলা অবস্থায় আছে। ঘরের মধ্যে ডিম লাইটের আলো জ্বলছে। মিউজিক প্লেয়ারে স্লো মোশনে কুমার শানুর রোমান্টিক হিন্দি গান চলছে। আমরা দুজন দরজার বাইরে দাঁড়িয়ে রইলাম। আমার বউ আতিকের বুকের ওপর মাথা দিয়ে শুয়ে আছে। গায়ে তেমন কোনো কাপড় নেই, আর আতিক অহনাকে পরম আদরে জড়িয়ে ধরেছে, যা আতিকের জায়গাতে আমার থাকার কথা। আতিকের স্ত্রী রাইসা অঝরে কেঁদেই চলেছে। সে বারবার বিড়বিড় করে বলছে, তোকে আমি কত বিশ্বাস করতাম, আর তুই কি না। অহনা বলছে, আচ্ছা আতিক, যদি তোমার বউ জানতে পারে কোনো দিন যে আমার সাথে তোমার সম্পর্ক রয়েছে, তখন কি হবে? আতিক মুচকি হেসে উত্তর দেয়, ধুর পাগলি, ও কি করে জানবে? আমি কি একদম গাধা নাকি যে ও সব জানবে? তেমন কোনো কাজই আমি করি না। দুজনেই হাসতে থাকে। এই হাসিটা কি সারা রাত চলবে? আমার কথা শোনা মাত্রই ওরা দুজনে লাফিয়ে ওঠে। আমার দিকে ওরা দুজন চোখ বড় বড় করে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর যখন ঘরের লাইট জ্বলে উঠল, ওরা আরও বেশি অবাক হলো, কারণ লাইটটা জ্বালিয়েছে রাইসা। আতিক ভয়ে চুপসে গেল। অহনা একবার আমার দিকে আর একবার রাইসার দিকে তাকায়। তখনই রাইসা ভয়ঙ্কর কাজ করে বসে। টেবিলে থাকা ফুলদানি নিয়ে আতিকের মাথায় জোরে মেরে বসে। আতিকের মাথা থেকে রক্ত ঝরতে থাকে। রাইসা দৌড়ে চলে যায় বাইরে। আমি চেয়ার টেনে বসলাম। আমার দিকে অহনা বড় বড় চোখে তাকিয়ে আছে। ওই চোখে ভয়ের ছাপ স্পষ্ট। আমি বললাম, কি দোষ আমার? তোকে ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছি বলে অপরাধ? নাকি তোর জন্য কাজ করে টাকা পাঠায় আর তুই মজা করে বেড়াস, সেটা আমার অপরাধ? তুই সুখে থাকবি বলে এত কিছু করলাম, এটাই কি আমার দোষ? কোনো কথা বলে না ও। ওর চোখ দিয়ে পানি পড়ছে। আতিক ব্যথায় কাতরাতে লাগলো। তখনই
রাইসা কোথা থেকে একটা বটি নিয়ে এসে আতিকের গলাতে কোপ দিতে যাবে। আমি আটকিয়ে দিই। আতিক ভয়ে আমার দিকে তাকায়। রাইসা বলে, তোকে বিশ্বাস করা আমার দোষের ছিল, তাই না? রোজ তোর খেয়াল রাখা আমার ভুল ছিল, তাই না? তুই নিজেকে অনেক চালাক ভাবিস, তাই না? দুজনেই চুপ। আমি আর রাইসা ওদের দিকে তাকালাম। দুজনে আমাদের দিকে কোনো কথা ছাড়াই তাকিয়ে আছে। আমার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। ওদের দিকে তাকালাম। অহনা বলল, আবির, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। আতিকও এটাই বলল। আমি মুচকি হাসলাম। বললাম, তোদের জায়গাতে আজ যদি আমাদের তোরা দেখতিস তাহলে কি করতিস? ওরা কিছুই বলে না। অহনা আবার বলে, আমি জানি অন্যায় করেছি, আমাকে তুমি মাপ করে দাও। আমি কষে ওর গালে দুটো চড় দিই। রাইসা বলে, ভাইয়া, ওদের এখানেই মেরে ফেলি। আমি কিছুই বললাম না। রাইসাকে নিয়ে বাইরে বের হলাম। ঘরের দরজা আটকে দিয়ে চলে আসি বাইরে। রাইসাকে রেখে দোকান থেকে পেট্রোল কিনে নিয়ে আসি। তারপর বাড়িতে তা দিয়ে জ্বালিয়ে দিলাম। ওদের আত্মচিৎকার আমার কানে আসছে, আর আসছে পৈশাচিক এক হাসি দিলাম। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন আরও অনেক নতুন নতুন গল্প পাওয়ার জন্য। ধন্যবাদ।